বন্ধুরা, গ্লোব ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে আবার নতুন এক ডেস্টিনেশন নিয়ে যাব। সেটা হচ্ছে চীনের মহাপ্রাচীর, অর্থাৎ চীনের রাজধানী বেজিংয়ে আমরা যাব। এবার আমাদের যাত্রা চীনের বেজিং। চলুন আমাদের সঙ্গে। বন্ধুরা, আপনারা জানেন চীনের ভিসা করতে যেটা লাগে, প্রথমেই এয়ার টিকিট, যেহেতু ট্রাভেল ভিসা, তার জন্য প্রথমে এয়ার টিকিট লাগবে। আমরা এয়ার টিকিট করে ফেলেছিলাম। আমরা এয়ার টিকিট করেছিলাম ক্যাথে প্যাসিফিকে। টিকিট লেগেছিল 42,000 টাকা যাওয়া আসা। এটা ট্রানজিট ছিল আমাদের হংকং। হংকং হয়ে এখান থেকে হংকং হয়ে সরাসরি বেজিং আমাদের এই যাত্রা। সুতরাং বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন এবং সমস্ত যাত্রার আমরা খুঁটিনাটি সব আপনাদের কাছে তুলে ধরব। এবং আমাদের এটা তিনটা পর্বে আমরা এটাকে ভাগ করেছি। চলুন আমাদের সঙ্গে। বিভিন্ন জায়গায় যেটা যা খরচ হয়েছে, যা দেখেছি, সব কিছু আপনাদেরকে শেয়ার করব, তুলে ধরব। চলুন আমাদের সঙ্গে বেজিং। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা এই ভিসা করেছিলাম একটি ট্রাভেলিং এজেন্টের মাধ্যমে এবং সেখানে খরচ পড়েছিল 10,500। বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। এখানে বহু প্যাসেঞ্জার, ক্যাথে প্যাসিফিকে যাওয়ার প্যাসেঞ্জার, তারা হংকং পর্যন্ত যাবে বা কেউ চায়না যাবে, অনেক প্যাসেঞ্জার। আমরা ফাইনালি বোর্ডিং করে চেক আপ করেছি। এখন সম্ভবত যে এই বিমানটা দেখতেছেন ক্যাথে প্যাসিফিক, এই বিমানে আমরা যাব। এটা যাবে হচ্ছে হংকং। আমরা ঢাকা থেকে এই বিমানেই হংকংয়ে যাব। আপনাদের রাত এখন প্রায় 1:30 পার হয়ে গেছে, 2টোর কাছাকাছি। 2:10 আমাদের বিমান ছাড়বে। এই অবস্থায় আপনার কাছ থেকে এই রাতের জন্য শুভকামনা। আবার সকালে দেখা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা উপর থেকে হংকং বিমানবন্দরের দৃশ্য দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিমানটি অবতরণ করছে হংকং বিমানবন্দর বা চেক ল্যাপ কক এয়ারপোর্ট। যেহেতু এই বিমানবন্দরটা চেক ল্যাপ কক দ্বীপের উপর অবস্থিত, তাই এই বিমানবন্দরকে এই নামেই অনেকেই চিনে। এটি একটি বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের মধ্যে অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর পাহাড় বেষ্টিত এই হংকং বিমানবন্দর। বন্ধু, আমরা এই মুহূর্তে হংকং এয়ারপোর্ট থেকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হংকং এয়ারপোর্ট। আসলে হংকং আন্তর্জাতিক এয়ারপোর্ট এই চেক ল্যাপ কক দ্বীপে অবস্থান হওয়ায় এই বিমানবন্দরটা কিন্তু চেক ল্যাপ কক দ্বীপে অবস্থিত। তাই এই বিমানবন্দরকে অন্যভাবে চেক ল্যাপ কক এয়ারপোর্ট হিসাবেই পরিচিত। আমি যেটা দেখানোর চেষ্টা করছি এর ভিতরে, এখন আমি আপনাদেরকে একটু বাহিরে দেখাই। কিন্তু বাহিরের যে অবস্থা, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এই আন্তর্জাতিক চেক ল্যাপ কক এয়ারপোর্ট বা হংকং এয়ারপোর্ট, এটা প্রতিষ্ঠিত হয় বা শুরু হয় 1998 সালে। এই বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম শুরু হয় এখানে ফুললি। হংকং আন্তর্জাতিক এয়ারপোর্ট বটে, কিন্তু এটি একটি চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসাবে কাজ করে। আমি এখন আপনাদেরকে একবারে বৃষ্টি ভেজা হংকং এয়ারপোর্ট যেটা আমি দেখাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি, অন্ধকারে দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টি। এখন অপূর্ব সুন্দর। যদি রোদ থাকতো আমি আপনাদেরকে এত সুন্দর এই এয়ারপোর্টটাকে দেখাতে পারতাম, কিন্তু রোদ নাই, অন্ধকার হয়ে আছে। এই অবস্থায় এই বিমানবন্দরকে কীভাবে দেখছেন আমি জানি না। বন্ধুরা, আপনাদেরকে হয়তো আগেই বলেছি, আমাদের এই হংকং বিমানবন্দরে 5 ঘন্টা ট্রানজিট আছে। এই ট্রানজিট পিরিয়ডে
আমাদেরকে ওখানে বসে থাকতে হবে। তার আগে আমরা প্রথমেই আমাদের টিকিট নাম্বার CX392, এই টিকিট নাম্বার অনুযায়ী আমাদের বোর্ড থেকে আমরা দেখে নিলাম হংকং থেকে বেজিং যাওয়ার ডিপারচার গেট নাম্বার। সেখানে আমরা দেখলাম আমাদের ডিপারচার গেট হচ্ছে 53, অর্থাৎ 53। এখন আমাদেরকে সেই ডিপারচার গেটের কাছে যে ওয়েট করতে হবে 5 ঘন্টা। যখন আমাদের এই বিমান ছাড়বে তখন আমরা সেই বিমানে আরোহণ করব। এই অবস্থায় আপনাদেরকে সেই ডিপারচার গেটের দিকেই আমরা যাব এই মুহূর্তে। এটাই হংকং, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে এই যে চলে আসলাম আমরা 50 নম্বর গেটে। আমাদের বিমান অপেক্ষা করছে, আমরা স্ক্যালেটার দিয়ে উঠে যাচ্ছি। কোথায় 50 নম্বর গেট আমরা শুধু বের করে যাবো। ধরুন আমাদের সঙ্গে বন্ধুরা উপরে, হ্যাঁ ঠিক সুন্দর গেট। ওই যে সামনে 40 থেকে 59, তাই না? লেখাপড়া জানলে সব পারবে। হ্যাঁ, আমাদের এই 40 থেকে 59 পশ্চিম দিকে বাঁ দিকে যেতে হবে। হ্যাঁ, আমরা বন্ধুরা এই মাত্র বেজিং এয়ারপোর্টে অবতরণ করলাম। আমাদের বিমান এই মাত্র বেজিং এয়ারপোর্টে অবতরণ করল এবং সেই সঙ্গে আমাদের জীবনের একটা নতুন দেশ ছুঁয়ে দেখার অভিজ্ঞতা অর্জন করলো। চলুন আমরা এখান থেকে আমাদের হোটেলে যাব, তারপর আর নতুন নতুন জায়গা ঘুরে দেখাবো। তার আগে বেজিং যে এয়ারপোর্ট সেই বিষয়ে আপনার সঙ্গে একটু পরিচয় করে দেব। আমরা এই এয়ারপোর্টটা একটু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। বেজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বন্ধুরা, আমরা অনেকে বলে যে চায়নাতে এসে ইমিগ্রেশনের কঠিন ব্যাপারে। আমরা ইমিগ্রেশন পার করে আসলাম এই মুহূর্তে, কিন্তু ইমিগ্রেশনে আমাদের কঠিন মনে হলো না। 2-4টা জিজ্ঞাসা করি, ছেড়ে দিল। জিজ্ঞাসা করলো যে আমরা কয়েকদিনের জন্য এসেছি, কোথায় থাকবেন আর কতদিন থাকবেন। এই 2-একটা প্রশ্ন সরাসরি জিজ্ঞাসা করে আমাদেরকে ছেড়ে দিল। আমরা এখন চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডে এবং ট্যাক্সি নিয়ে চলে যাবো হোটেলে। আজকে বেজিং এয়ারপোর্ট থেকে আমরা আপাতত এই দুজন বেরিয়ে যাব ট্যাক্সি নিয়ে সরাসরি হোটেলে। আবার ওর সঙ্গে দেখা হবে। বন্ধুরা, আমরা এখন এই ব্যাগেজ সার্ভিস বা আউটলেটে বেজিং এয়ারপোর্টের শেষ যেখান থেকে বেরিয়ে যাব আমরা সেই স্থানে এসে দাঁড়িয়েছি। ওই যে দেখেন ওখানে একটি পাত্র, যেটা দেখায় আসলাম, ওখানেও একটি দেখাইছি আপনাকে পাত্র। এটা প্রায় বিভিন্ন ইয়াতে দেখতাম, আজকে আমরা সচক্ষে দেখলাম। আর এটা হচ্ছে বেজিংয়ের আউটসাইডার। এখান থেকে আমরা বেরিয়ে
এই ট্যাক্সি নিয়ে চলে যাবো হোটেল। দেখতে হচ্ছে সবাই তাই করছে, সবাই লাগেজ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তার হোটেলের দিকে, নিজ বাড়ির দিকে। তো চলুন আমরা একটা ট্যাক্সি নেব, নিয়ে চলে যাব। আমরা এখন এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছি, বেজিংয়ের রাস্তায়, রাতের রাস্তায়। এখন 8:27। যদিও ছবি আমার মনে হয় না খুব ভালো আসছে, তবুও যতটুকু দেখানোর চেষ্টা করছি। আর ওইটা হচ্ছে মিউজিয়াম। আমার থেকে শিখে না। ইয়েস ইয়েস, এখানে আমরা, এটা বিরাট এলাকা, ওখানে যেতে হয় এরা। বন্ধুরা, আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমরা trip.com থেকে এই হোটেলটি ভাড়া করেছিলাম। এই হোটেলে ভাড়া পড়েছিল 5,000 টাকা আমাদের বাংলাদেশি টাকা বা বিডিটিতে। আপনারা সবসময় সাধারণত ওয়াং ফুজি স্ট্রিট বা ওয়াং ফুজি এলাকায় হোটেল নেওয়ার চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে বা trip.com থেকে। আর সেখান থেকে সুবিধা একটাই যে সেখান থেকে আপনার ওয়াং ফুজি স্ট্রিট বা ফরবিডেন সিটি বা তিয়ানমান স্কয়ার সব কিন্তু আশেপাশে কাছেই, এটা আপনি গেলেই বুঝতে পারবেন। এই জন্য আমরা ওয়াং ফুজি স্ট্রিটেই হোটেল। আমরা বেজিংয়ে এসে এই সুপার 8 হোটেল প্রিমিয়ার এই হোটেলে উঠেছি আমরা। এই হোটেলের সম্পর্কে যদি আমাদের কাছে জানতে চান তাহলে এটা ওয়াং ফুজি স্ট্রিটে এই সুপার 8 হোটেলটা, এখানে আমরা উঠেছি। বন্ধুরা, আমরা এইমাত্র এই ওয়াং ফুজি এলাকায় যে হোটেল নিয়েছিলাম অনলাইনে trip.com থেকে বুকিং করেছিলাম, সেই হোটেলে আমরা এসে উঠলাম। হোটেলটা একদম মাঝারি টাইপের, খুব ভালো না খারাপও না। এর রিভিউ যদি আপনারা দেখতে চান, 2টো বেড, বড় বেডরুম। আমি সাধারণত রুম রিভিউ দেই না, কিন্তু তবুও মনে হলো যে যারা কিনে আসবে তারা যদি কোনো উপকার পায় বা তথ্য জানতে পারে, সেই জন্য আমি এই রুম রিভিউটা দিতে চাচ্ছি। আর ওয়াশরুম যদি বলেন, আমি ওয়াশরুমও দিতে চাই না, তবে একবারে খারাপ না, যেটা দেখতে পাচ্ছেন, খারাপও না ভালোও না, মোটামুটি একটা ওয়াশরুম। এখানে trip.com থেকে যে হোটেলগুলো বুকিং দেয় আমার মনে হয় না খুব হাই কোয়ালিটির, আবার খারাপও না, তবে এই সুবিধা বা এই ব্যবস্থা আমার কাছে মনে হয় খারাপ না, কারণ ওখান থেকে তো হোটেল ম্যানেজ করা যাবে না। আর চীনের জন্য trip.com ছাড়া অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলো তো খুব ভালো কাজ করে, যার জন্য trip.com থেকে হোটেল বুকিং দেয় ভালো, বা অন্য কিছু বুকিং দেয় ভালো। তো বন্ধুরা, আমরা এই হোটেল রিভিউটা এখন শেষ করছি। একটু জানিয়ে রাখি, আমার এই ভ্রমণ পর্বটি কয়েকটি পর্বে আমরা ভাগ করেছি। আজকে প্রথম পর্ব শুধু ঢাকা থেকে বেজিংয়ে হোটেল আসা পর্যন্ত। যদি আপনাদেরকে এই পর্বে এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।